ড্রামার শুরুতেই ফিমেল লিড জিজিকে দেখানো হয়। যে এখানে এই ড্রামার মেন লিড, যার নাম লু ইয়ান, তার কাছে একটি কন্ট্রাক্ট পেপার নিয়ে এসেছে। তবে এইটা হচ্ছে ম্যারিজ কন্ট্রাক্ট। জিজি লুইয়ানকে বলে, আমি তোমার সাথে ফেক ম্যারিজ করতে চাই, তুমি এতে রাজি রয়েছো? যখন দেখতে পাই লুইয়ান কোনো কিছু বলছে না, তখন জিজি তার ব্যাগের ভিতরে হাত দেয়। একটু পরে ব্যাগের ভিতর থেকে একটি পেনডেন্ট বের করে লুইয়ানকে বলে, মনে রয়েছে তুমি আমাকে বলেছিলে ফিউচারে তুমি আমার সাহায্য করবে। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোটবেলায় লুইয়ানকে কিডন্যাপ করা হয়েছিল, আর লুইয়ান ওখান থেকে বাঁচার জন্য যখন আহত অবস্থায় পালাতে থাকে তখন একটি কারের ভিতরে ওঠে, আর এই কারের ভিতরে জিজি ছিল। তখন জিজি সাহায্য করেছিল লুইয়ানকে, যার কারণে লুইয়ান নিজের কাছে থাকা দুটি পেনডেন্টের ভিতরে একটি পেনডেন্ট এখানে জিজিকে দেয়, আর বলে তুমি আমার জীবন বাঁচিয়েছো, এই জন্য ফিউচারে আমি তোমার সাহায্য করব। সিন আবারও পেজেন্টে আসে। এখানে আমরা লুইয়ানকে দেখতে পাই। এখনো তো হ্যাঁ না কোনো কিছুই বলেনি, বরং উল্টো এখানে কন্ট্যাক্ট পেপার উঠিয়ে নেয় আর ওটাকে ছিঁড়তে শুরু করে। যা দেখার পর এখানে তো ভালোভাবে বুঝতে পারে জিজি আসলে লুইয়ান ওর সাথে এরকম কন্ট্যাক্টে ম্যারেজ করতে একদমই রাজি নেই। আর লুইয়ানের মতন একজন ছেলে ওর সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করতে রাজি বা কেন হবে? এই কারণে আপসেট ও এখান থেকে উঠে চলে যেতে নিয়েছিল। বাট তখনই লুইয়ান ওকে থামতে বলে। লুইয়ান বলে, আমি তোমাকে কখন বলেছি যে আমি তোমার সাথে ম্যারেজ করতে রাজি নেই? বরং আমি তো শুধু এইটা চাই না যে আমরা দুজনে কন্ট্যাক্ট ম্যারেজ করব, বরং আমি চাই আমাদের দুজনের ম্যারেজ একদম রিয়েলভাবে হবে, কারণ আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাই। আর আমি তোমাকে প্রমিস করেছি, তাহলে এইটা তো আমি অবশ্যই পূরণ করব। আর এখন তোমার আমার সাহায্যের প্রয়োজন, আমি তোমাকে সাহায্য করব। কিছুক্ষণ আগের সিনে আমরা দেখতে পাই লুইয়ানকে যখন কারের ভিতর থেকে বের হয়, আর তখনই প্রথমবারের মতন জেজির সাথে লুইয়ানের ধাক্কা লাগে। এইতে করে জেজির কাছে থাকা পেনডেন্ট নিচে পড়ে যায়। যদিও জেজি এখানে প্রথমে লুইয়ানকে একদমই চিনতে পারেনি, তবে লুইয়ান পেনডেন্ট দেখার কারণে প্রথমে এখানে জেজিকে চিনে যায়। এই কারণে ও তো জেজিকে বিয়ে করতে রাজি হয়েছে। তো জেজিও বলে ঠিক আছে, তাহলে আমরা কাল দুজনে ম্যারেজ বিউরোতে গিয়ে সার্টিফিকেট নেব। এরপরে জেজি ওখান থেকে তার নিজের বাড়িতে আসে, যেখানে জিজির স্টেপ মম জিজিকে দেখার পর অনেক বেশি শকড হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন এখানে জিজিকে নয়, বরং কোনো ভূতকে নিজের সামনে দেখেছে। এখানে তখন জিজির স্টেপ সিস্টারও আসে, যার নাম লিন। তারা দুজনেই জিজিকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কিভাবে এসেছো, তোমার না এখন মেন্টাল হসপিটালে থাকার কথা? জানতে পারি জিজি আসলে 5 বছর ধরে মেন্টাল হসপিটালে রয়েছে। 5 বছর আগে জিজির স্টেপ সিস্টার ভুল করে একজনকে নিজের কার দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এরপরে তো জিজির স্টেপ মম আর সিস্টার তারা দুজনে ভাবে যে এর দায় এখন কাকে দেওয়া যাবে, তাই তো তারা জিজিকেই ফাঁসিয়ে দেয়। তবে জিজিকে জেলে না পাঠিয়ে জিজিকে মেন্টাল হসপিটালে পাঠায়, যেখানে 5 বছর জিজির সাথে অনেক বেশি অত্যাচার করা হয়েছে। আর এরপরে ফাইনালি জিজি ওখান থেকে ছাড়া পেয়েছে। আর 5 বছর আগে মেন্টাল হসপিটালে লিনি জিজিকে বলেছিল এখন থেকে তোমার সব কিছু আমার হবে, এমনকি তোমার ফিয়ন্সিও সে আমার হবে। জিজি বলে তুমি আমার কাছ থেকে যা যা কিছু কেড়ে নিয়েছো সব আবার আমি ফিরিয়ে নেব। মম একটু ভয় পেয়ে যায়, জিজিকে এখান থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন এখানে ড্যাড আসে, আর ড্যাড জিজিকে দেখার পরে তার কথা এরকম ছিল যে জিজি তুমি এখানে এসেছো আর তুমি ছাড়া কবে পেয়েছো, এটা তোমার বলা উচিত ছিল। মানে জিজিকে নিয়ে একটুও চিন্তাই নেই তাদের। যাই হোক, এরপর জিজিকে বলে তুমি আমার স্টাডি রুমে আসো, তোমার সাথে কথা বলার রয়েছে। জিজিও ড্যাডের সাথে কথা বলতে যায়। এই যে এখানে জিজি প্রথমেই ড্যাডকে বলে আমি আপনার কোম্পানিতে থাকা 10% শেয়ার নিতে চাই, আর যেটা আমার নামে রয়েছে ওটা আমি বিক্রি করে দেব, কারণ আমি নিউ একটি কোম্পানি ওপেন করছি যেখানে আমার টাকা ইনভেস্টের প্রয়োজন রয়েছে। ড্যাড তো কিছুতেই ওকে 10% শেয়ার দিতে চায় না, এই কারণে ভুলভাল বোঝাচ্ছিল যে দেখো এখন শেয়ার মার্কেট একদমই ভালো না, তুমি তোমার এই শেয়ারটা সেল করো না। তবে জিজি এখানে বলে ঠিক আছে, আপনি যেহেতু দিতে চাচ্ছেন না তাহলে আমার একটু পাগলামি আপনাকে দেখাই। এতদিন ধরে আমি মেন্টাল হসপিটালে ছিলাম, আমি কিন্তু এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি। তো এখানে ও একটু কিছু পাগলামি ব্যবহার করতে শুরু করে, যা দেখার পর ড্যাড ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে সাইন করে দেয়। আর এভাবেই যে এখানে তার 10% শেয়ার বিক্রি করে, এর কারণে ভালো কিছু পয়সাও পেয়ে যায়। এরপরে জিজি যখন ওখান থেকে বাইরে আসে তো আবারও স্টেপ মম আর সিস্টার আসে ওকে একটু বুলিং করার জন্য। তবে জিজি ভাবে এখান থেকে যেহেতু চলেই যাব, এর আগে ওদেরকে আমি আমার কিছু পাগলামি দেখাই যে এই 5 বছর আমি মেন্টাল হসপিটালে থাকার কারণে কি কি শিখেছি।
আর এখানে যখন অন্য কেউ আসছিল বাঁচানোর জন্য, তো জিজি বলে আমি এখনো পুরোপুরিভাবে সুস্থ হইনি, এই কারণে আমি মাঝে মধ্যেই পাগলের মতন ব্যবহার করি, ভুলেই যাই যে এনারা হচ্ছে আমার মম আর সিস্টার। যাই হোক, বাইরে আমরা একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি আসলে জিজির বেস্ট ফ্রেন্ড, তো জিজির জন্য অপেক্ষা করছিল। বেস্ট ফ্রেন্ড সবসময় জিজির অনেক বেশি সাহায্য করে, আর জিজি নিজেও এই 5 বছরে অনেক কিছু শিখেছে, যাতে করে জিজি নিজের সব জিনিসগুলো তার কাছেই রাখতে পারে। এরপরে জিজি রাতে ফোন করে লুইয়ানের কাছে, যেখানে ও লুইয়ানকে একটি জায়গায় আসতে বলে। লুইয়ান কারণ জিজ্ঞাসা করে, জিজি বলে আমি তোমাকে বিয়ে করতে চলেছি, তবে এর আগে আমি তোমাকে কিছু কন্ট্রাক্টে সাইন করাতে চাই। আসলে আমাদের বিয়ের পর যদি ফিউচারে আমাদের দুজনে ডিভোর্স হয়ে যায়, তাহলে তুমি আমার প্রপার্টি থেকে এক পয়সাও পাবে না। এইটা শোনার পর লুইয়ান বলে আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমি তোমার সাথে রিয়েলভাবে ম্যারেজ করব, আর ডিভোর্সের কথা তো ভুলেই যাও, আমাদের ভিতরে কখনোই কোনো ডিভোর্স হবেই না, এই নিয়ে তুমি চিন্তা করো না, তাহলে কাল দেখা হচ্ছে। এখানে লুইয়ানের ফ্রেন্ডরা জিজ্ঞাসা করে লুইয়ান কি ব্যাপার, তুই হঠাৎ করে এরকমভাবে কার সাথে কথা বলতে শুরু করেছিস। লুইয়ান জানায় যে মেয়েটি আমার ফিউচার ওয়াইফ, তাই আমি ওর সাথেই কথা বলছি। ফ্রেন্ডরা অবাক হয়ে যায়, লুইয়ানের ফিউচার ওয়াইফ আর আমরা কোনো কিছু জানি না। লুইয়ান দেখছি ডুবে ডুবে পানি খায়। পরের দিনের সিন দেখানো হয়, যেখানে জিজি সিভিল বিউরোতে আসে। এখানে লুইয়ানকে দেখতে পাই অনেক আগেই এসে বসে রয়েছে। এরপরে তারা দুজনে অনেক সুন্দরভাবে এখানে ফটো তুলে, এরপরে তারা দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাইরে বের হয়। জিজি লুইয়ানকে বলে আমরা দুজনে যে ম্যারেজ করেছি এটা তুমি এখন বাইরে কাউকেই বলতে পারবে না, আমি লুকিয়ে রাখতে চাচ্ছি। এতে রাজি হয়ে যায় লুইয়ান, তবে জিজিকে বলে আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। এরপরে নিজের দামি কারে জিজিকে বসিয়ে জিজিকে নিয়ে যাচ্ছিল, আর জিজির কাছে এই সব কিছু যেন একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেক বেশি নার্ভাস রয়েছে। এরপরে ও একটু মোবাইলে সার্চ করে ওয়েডিং নাইটে আসলে কাপলসরা কি করে থাকে। যতই তাদের দুজনের বিয়ের কথা বাহিরে বলবে না, কিন্তু এখন তো ওরা একদম নিয়ম কানুন হিসেবে হাজব্যান্ড ওয়াইফ, তাই ওদের ভিতরে অবশ্যই রোম্যান্স হবে, তাই আগে থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করছে। ইভেন তারা হানিমুনে কোথায় যাবে, কি কি করবে, ওই সব কিছু একটু সার্চ দিয়ে দেখছিল। কিছুক্ষণের মাঝে লুইয়ানের বাড়িতে চলে আসে, তবে লুইয়ানের বাড়িটা অনেক বড়। চিচিতে অবাক হয়ে যায়, এখানে লুইয়ান তার নিজের অনেক কিছু দামি দামি নিউ কারের কালেকশন দেখায়, সাথে অনেক দামি দামি ড্রেস এখানে দেখায় জিজিকে, যে সবকিছু ও জিজিকেই দিয়ে দেয়, আর বলে এই সবকিছু তোমার, তোমার যা ইচ্ছা তা করতে পারো এই সবকিছুর সাথে। যে অনেকটাই বেশি অবাক হয়ে যায়, মনে মনে বলে এই নিয়ে আমি লুইয়ানের সাথে শুধু 2বার দেখা করেছি, আর লুইয়ান কিনা আমার জন্য এত সব কিছু করছে, শুধুমাত্র ওই পেন ডেটের কারণে ও কি আমার এত বেশি সাহায্য করবে। যাই হোক, রাতে আমরা জিজিকে দেখতে পাই নাইট ড্রেস পরে একদম রেডি হয়ে আছে, আর এখানে বসে অপেক্ষা করছে লুইয়ানের আসার, কারণ লুইয়ান তখন শাওয়ার নিয়েছে। একটু পর লুইয়ান শাওয়ার নিয়ে বের হয়ে আসে, আর লুইয়ানের এত বেশি হট হট বডি দেখে এখানে অনেক ইমপ্রেস হয়ে যায় জিজি। দুজনের ভিতরে একটি ক্লোজ চিহ্ন দেখানো হয়, একে অপরের সাথে রোম্যান্স করতেই যাবে। তখনই আবার জিজির প্রবলেম শুরু হয়ে যায়, মানে জিজির এখানে পিরিয়ড এসে যায়, তাই তো জিজিকে বাধ্য হয়ে ওয়াশরুমে যেতে হয়। লুইয়ান জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো। জিজি বলে আমি একদমই ঠিক আছি, শুধু আমার একটু পিরিয়ড হয়েছে তাই। যাই হোক, এরপরে তারা দুজনে একসাথে রাতে ঘুমিয়ে পড়ে। লুইয়ান আর একদমই ডিস্টার্ব করে না জিজিকে। জিজি যখন রাতে ঘুমাচ্ছিল তখন আবারও একটি খারাপ স্বপ্ন দেখে। মেন্টাল হসপিটালে ওকে সবাই কিরকম ভাবে বুলিং করতো, অত্যাচার করতো, এই সব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। লুইয়ান তখন জিজিকে বলে তোমার কি হয়েছে, এরকম কেন করছো, চিন্তা করো না, এখন থেকে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ এখন আমি তোমার সাথে রয়েছি। যদিও লুইয়ান জানে না যে জিজির সাথে 5 বছর আসলে কি কি হয়েছে, তবে এরপরও নিজের যতটুকু পারে এখানে জিজিকে সান্ত্বনা দেয়। আর জিজি কিন্তু এখন প্রতি রাতে ওই সব স্বপ্নগুলো দেখে যে ওকে কত বেশি অত্যাচার করা হয়েছে ওই মেন্টাল হসপিটালে। যাই হোক, রাত এভাবেই পার হয়ে যায়। পরদিন সকালে জিজি বাইরে এসে দেখতে পায় লুইয়ান কোম্পানিতে গিয়েছে, তবে ওর জন্য ব্রেকফাস্ট পুরোপুরিভাবে রেডি। জিজি তো অনেক ইমপ্রেস হয়। তখনই জিজির বেস্টি জিজিকে ফোন করে, আসলে আজ জিজি একটি অ্যাপার্টমেন্ট দেখতে যাবে। এরপরে জিজিকে তার বেস্টির সাথে দেখানো হয় জিজি আসলে নতুন একটি অ্যাপার্টমেন্টে নিতে চাচ্ছে। যখন ফ্রেন্ডের সাথে এটাই ভালো করে দেখছিল, তখন এখানে আমরা লিনকে দেখতে পাই নিজের কিছু বন্ধুদেরকে নিয়ে এখানে এসেছে, যাদের ভিতরে একটি মেয়ে রয়েছে। সে আবার লুইয়ানকে পছন্দ করে, তবে জানেই না যে লুইয়ান এই মেয়েটিকে বিয়ে করেছে। যাই হোক, লিন এখানে এসে তার ফ্রেন্ডদেরকে নিয়ে জিজিকে বুলিং করতে শুরু করে দেয়। সবাইকে বলছিল আমার সিস্টার তো 5 বছর মেন্টাল হসপিটালে ছিল, না জানি এখন ওর স্বাস্থ্য কেমন রয়েছে, এখনো কি পুরোপুরিভাবে সুস্থ হয়েছে, নাকি আমাদেরকে দেখার পর আবারও মারধর করতে আসবে।
লিনের এইসব বলা কথার কারণে এখানে জিজির প্যানিক অ্যাটাক হতে শুরু করে। তবে জিজি অনেক কষ্ট করে নিজেকে কাম ডাউন রাখে। এরপরে তার সিস্টারকেই বকা দিয়ে বলে, তুই আমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছিস আমি সব কিছু ফিরিয়ে নেব, শুধুমাত্র তোর ফিয়ন্সিকে ছাড়া, কারণ ও তো এক নাম্বারের চিটার। যখন আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তখন আমার সাথে একবারও জেলে দেখা করতে আসেনি, উল্টো আমার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়ে তোর সাথে এঙ্গেজমেন্ট করেছে। আর ওকে আমি কেনই বা নিতে যাব, যেখানে আমার হাজবেন্ড ওর থেকে বেশি হট আর হ্যান্ডসাম, অনেক রিজন রয়েছে। সবাই এটা জানার পর অবাক হয়ে যায় যে যে বিয়ে করেছে। সিস্টার বলে, দাঁড়াও, তুমি এত বড় মিথ্যে কথা বলছো, আমি এক্ষুনি তোমাকে শিক্ষা দিয়েছি। তারা তো এখানে কয়েকজন ফেক ডক্টরকে নিয়ে আসে, মানে তারা এখানে ভয় দেখাবে জিজিকে, আর জিজিকে আবার জোর করে মেন্টাল হসপিটালে নিয়ে যাবে। কিন্তু জিজি তো সবকিছু ভালো করেই বুঝতে পারে, এই জন্য বলে, আমার মনে হয় আমার সিস্টারের মাথায় প্রবলেম রয়েছে, তাই তো এখানে আসল ডক্টরের জায়গায় নকল ডক্টরকে নিয়ে এসেছে। এইসব শোনার পর উল্টো ডক্টররাই ভয় পেয়ে যায়। তো একটু পরে এখানে আমরা লিনের ফিয়ন্সিকেও দেখতে পাই, মানে যে কিনা এখন হয়েছে জিজির এক্স বয়ফ্রেন্ড। অবভিয়াসলি এখানে এসে লিনকেই সাপোর্ট করবে, আর এমনটিই হয়। ও তো লিনের হয়েই কথা বলেছিল, আর জিজিকে এখানে উল্টো কথা শোনাতে শুরু করে। তবে জিজি ওকে একদমই পাত্তা দেয় না আর বলে, আমার হাজবেন্ডই রয়েছে, তাই তোর দিকে তাকাতেও হবে না। এতে ছেলেটি রেগে যায়, জিজিকে মারতে আসবে। তখনই এখানে লুই ইয়ানের বডিগার্ড এসে ছেলেটিকে অনেক বেশি মারধর করে, এমনকি লুইয়ানের একটি কার্ডও এখানে জিজিকে দেয়। আর যেটা দেখার পর সবার তো বিশ্বাস হয়ে যায় যে জিজি আসলেই এখন ম্যারিড, আর জিজির হাজব্যান্ড অনেক বেশি রিচ। এখানে বেস্টি অনেক বেশি খুশি হয়ে যায় জিজির জন্য, যে জিজি জিজি এবার আর যাই করুক, ভালো আর রিচ একজন হাজব্যান্ডকে পেয়েছে যে কিনা জিজির এত বেশি কেয়ার করে। এর সাথে লিন আর তার ফিয়ন্সি নিজেদের টান টপলা প্যাক করে এখান থেকে চলে যায়। লুইয়ান যেহেতু জিজিকে কার্ড দিয়েছে, এই জন্য জিজি আবার লুইয়ানের সাথে দেখা করতে আসে, যেখানে লুইয়ানকে জিজ্ঞাসা করে, তোমার কার্ড আমাকে কেন দিয়েছো, আর তুমি ওখানে বডিগার্ডও কেন পাঠিয়েছো? তোমাকে তো আগেই বলেছি আমাদের দুজনের বিয়ের কথা কেউ জানবে না। লুইয়ান বলে, আমার সব কিছুই মনে রয়েছে, আর আমি এটা কাউকে বলবো না যে তুমি আমার ওয়াইফ। তবে এটাও আমি কিছুতেই হতে দেবো না যে যে কেউ এসে আমার ওয়াইফকে বুলিং করবে। তাই তুমি যেখানেই থাকো না কেন, আমি সবসময় তোমাকে সাহায্য করব। আর তুমি তো আমার ওয়াইফ, এই জন্য আমি তো তোমাকে আমার কার্ড দিতেই পারি। এইসব কিছুতে অনেক খুশি হয়ে এখানে জিজি হাক করে নেয় লুইয়ানকে। লুইয়ানকে থ্যাংক ইউ বলে। লুইয়ানও যখন খুশি হয়ে জিজিকে হাক করতে নেবে, তখনই আবার জিজি বলে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি এই কার্ডটি নিজের কাছে রেখে দিচ্ছি। লিওন অনেক খুশি হয়ে যায় যে এবার তো আমি একটু সাহায্য হলেও করতে পারছি জিজিকে। তাই তো নিজের কাছে থাকা আরও কিছু ক্রেডিট কার্ড এখানে জিজির হাতে উঠিয়ে দেয় আর বলে, এগুলোও রাখো। জিজি অনেকটাই অবাক যে তাই বলে আমাকে এত কার্ড কেন দিচ্ছে। যাই হোক, জিজি এরপরে তার বেস্টির সাথে দেখা করে, আর আমরা জানতে পারি যে বেস্টি প্রথমেই জিজির জন্য একটি নিউ অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে। এই জন্য জিজিকে এখানে আর কোনো সময় নষ্ট করতে হবে না। এরপরে জিজি অনেক বছর পর তাদের ড্রেস শপে আসে এখানকার ড্রেসগুলো দেখার জন্য। তো ড্রেস চেক করার পর বুঝতে পারে এগুলোর কোয়ালিটি অনেক বেশি খারাপ। আসলে এই শপ এখন তো লিনই চালায়, এর মানে বোঝাই যাচ্ছে যেটা কেমন চলছে আর এখানকার ড্রেসের কোয়ালিটি কতটা বেশি ভালো হবে। বাইরে আমরা একজন রিচ ওম্যানকে দেখতে পাই, তো উনি এখানে যাচ্ছিল, হঠাৎ করে ড্রেস শপ দেখার পর ভিতরে আসে। তবে এখানে থাকা একটিও ড্রেস ওনার পছন্দ হয় না, জানে যে এগুলোর কোয়ালিটি অনেক খারাপ, আর আমি তো এর থেকেও বেস্ট কোয়ালিটির কিছু খুঁজছি। যে জিজ্ঞাসা করে যে আপনার কীরকম কোয়ালিটির ড্রেস দরকার আমাকে বলুন, আমি নিজে ডিজাইন করব আপনার জন্য। মহিলাটি এতে অনেক বেশি খুশি হয়, আর খুশি খুশি কীরকমভাবে ড্রেস বানিয়ে নিতে চায় ওইটা বলে এখানে জিজিকে। এমনকি জিজিকে কিছু টাকা অ্যাডভান্সও করে দেয়, যাতে করে জিজি ভালোভাবে কাজ কমপ্লিট করতে পারে। জিজি তো নিউ একটি প্রজেক্ট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, তাই তো বাড়িতে এসে ও কাজ করতে শুরু করে। একটু পরে বাড়িতে আসে লুইয়ান। যখন জিজিকে এত বেশি হার্ড ওয়ার্কিং করে কাজ করতে দেখে তখন মনে মনে অনেক খুশি হয়, এমনকি নিজেই তো এখানে তাদের দুজনের জন্য ডিনার তৈরি করে ফেলে। জিজিকে খাবার এগিয়েও দেয় যাতে করে জিজির কাজে কোনো ডিস্টার্ব না হয়। আর মনে মনে বলছিল যে জিজি ফিউচারে এগিয়ে যাওয়ার জন্য এসব কিছু করছে, তাই আমি জিজিকে সাপোর্ট করব। রাতে আবারও জিজি ওই ভয়ঙ্কর স্বপ্ন দেখে, এবার তো আরও অনেক বেশি ট্রমার ভিতরে চলে যায়, যার কারণে কান্না করছিল। এমনকি লুইয়ানকেও টাচ করতে দেয় না। লুইয়ান অনেক কষ্ট করে জিজিকে সাহায্য করে। জিজিকে আপনার ঘুম পাড়িয়ে দেওয়ার পর অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে জিজ্ঞাসা করে জিজির সাথে আসলে 5 বছর আগে কি হয়েছিল। আমি সব কিছুই জানতে চাই যে জিজি কেন এমনটি করছে। পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্ট আসে লুইয়ানের কাছে আর বলে, বস,
আমি ম্যাডামের সম্পর্কে সব খোঁজ বের করেছি। ম্যাডামের মম মারা যাওয়ার পর ওনার ড্যাড দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকেই ম্যাডামের স্টেপ মম আর স্টেপ সিস্টার তাকে অনেক বেশি বুলিং করে। এমনকি ম্যাডামকে একটি কেসে ফাঁসিয়ে দেয় আর তাকে 5 বছর মেন্টাল হসপিটালে রাখা হয়েছিল, যেখানে সবাই ম্যাডামের অনেক বেশি অত্যাচার করেছে। এই সব কিছু শোনার পর লিওনের তো অনেক রাগ হয় আর বলে যে সব কিছু ভালোভাবে খুঁজে বের করো, যে এই সব কিছুর পেছনে আসলে কে রয়েছে, কারণ আমি জানি জিজি এমনটি কখনোই করবে না। একটু পরে জিজি বাহিরে আসে। এরপরে যখন লুইয়ানের ঘাড়ে আঘাত দেখতে পায় তখন রাতের কথাগুলো মনে করে। এই কারণে লুইয়ানকে প্রথমে সরি বলে, রাতে আমি জানি আমি তোমাকে হার্ট করেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। লুইয়ান বলে, আরে তুমি সেরকম কোনো কিছুই করোনি, আর এখানে ও তো জিজির জন্য একজন ভালো ডক্টরকেও নিয়ে আসবে। জিজি যখন এটা জানতে পারে অনেক রেগে যায়, মনে করে এর মানে লুইয়ানও ওকে আসলে একজন মেন্টাল পেশেন্ট মনে করে। তাই যখন রেগে উঠে চলে যাচ্ছিল, লুইয়ান বলে, আমি তো শুধুমাত্র তোমার টেম্পারেচার চেক করার জন্য ডক্টরকে নিয়ে আছি, যাতে করে আমি তোমার ভালো করে কেয়ার করতে পারি। তুমি তো দেখছি ছোটোখাটো বিষয়ে অনেক রেগে যাও। জিজি বলে, সত্যি এরকম কোনো কিছু? তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। লুইয়ান এখন জিজির সম্পর্কে সব কিছুই জানতে চায়, তবে ও বুঝতে দেবে না জিজিকে যে এইসব কিছু করছে। আর এখানে যখন ডক্টর জিজির চেক আপ করায় তো জানে যে জিজির আরও অনেক বেশি কেয়ারের দরকার রয়েছে। ডক্টর এইটুকু বলে চলে যায়। তবে আবার লুইয়ান পরে একা দেখা করে ডক্টরের সাথে আর জানতে চায় যে এরকম ট্রমা আসলে কেন হচ্ছে জিজির সাথে। তো ডক্টর বলে ওনার অতীতের সাথে এটা জড়িত রয়েছে, তাই ওনাকে এর ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে পুরোপুরিভাবে সুস্থ হবে। এরপর লুইয়ান তাকে আরও বেশি খুশি করার জন্য বলে, চলো আমি তোমাকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করাতে নিয়ে যাব। এরপর লুইয়ান তার দুজন ফ্রেন্ডের সাথে দেখা করাতে নিয়ে আসে জিজিকে। দুজন ফ্রেন্ডের মাঝে একজন ফ্রেন্ড অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস। এখানে যখন জিজিকে দেখে তো জিজিকে বলে, জিজি এটা তুমি কীরকম ড্রেস পরে এসেছো, এখনকার তো এরকম ড্রেস চলেই না, তুমি মডেল কিছু পরো। এরপরে যখন জানতে পারে জিজি আসলে একজন ফ্যাশন ডিজাইনার, অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর এরপর আমরা দ্বিতীয় ফ্রেন্ডের সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় ফ্রেন্ডও একজন ফেমাস লয়ার। লুইয়ান কিন্তু তার এই ফ্রেন্ডকেই বলেছে যে কেসের কারণে জেলে ছিল ওইটার ভালোভাবে খোঁজ খবর নিতে, তো ফ্রেন্ডও এর কাজ করছে। হান নামের ফ্রেন্ড এখানে অনেক বেশি খুশি হয়েছিল জিজির উপরে, এই জন্য জিজিকে বলে, তাহলে আমিও আমার কিছু নিউ ড্রেসের কালেকশন তোমার কাছ থেকেই নিতে চাই, আর তুমি আমার হয়ে ড্রেস ডিজাইন করবে। জিজি তো অনেক খুশি হয়ে যায়, কারণ জিজির লাইফে এটা অনেক বড় একটি প্রজেক্ট ছিল যেটা জিজি পেতে চলেছে। এরপরে ও তো হানের সাথে অনেক বেশি ফ্রি হয়ে যায়, তারা দুজনে এখানে হেসে হেসে কথা বলতে থাকে। এমনকি লুইয়ানের কিছু ছোটবেলার পিকও এখানে জিজিকে দেখায়, দুজনে অনেক বেশি হেসে হেসে কথা বলছে। এইটা আবার লুইয়ানের একদমই সহ্য হয় না, মানে জেলাস ফিল করছে। তাই তো জিজিকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায় তাদের ফ্রেন্ডকে বাই বলে, যা দেখে বাকি ফ্রেন্ডরাও এখানে হাসতে থাকে। রাতে আমরা দেখতে পাই জিজিকে এত বড় একটি ডিল পেয়েছে, খুশিতে ঘুমিয়ে আসছিল না, আর লুইয়ানকেও ঘুমাতে দেয় না। তাই তো লুইয়ান এখানে দেখুন জিজির ওপরেই উঠে পড়ে আর জিজিকে কিস করতে শুরু করে। যদিও আস্তে আস্তে দুজনের ভিতরে কিসিং ছাড়া সেরকম আর কোনো কিছুই হয় না। পরের দিনের সিন দেখানো হয় যেখানে জিজি তো লুইয়ানকে সাথে করে নিয়ে এসেছে, যে রিস মহিলা ওনার কাছে ড্রেস বানাতে দিয়েছিল ওইটা দেওয়ার জন্য। তবে এখানে আসার পর ও লুইয়ানকে বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম ভাবে বাড়ির ভিতরে কেন ঢুকছো, আমরা তো ওনাকে ভালো করে চিনিও না। তবে লুইয়ান এমনভাবে বাড়ির ভিতরে আসে যেন এটা ওরই বাড়ি। ভিতরে আসার পর জিজি নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই মহিলা অন্য কেউ নয়, লুইয়ানের মম। আর মমও তো এটা জানতোই না ওর ছেলে বিয়ে করেছে। যখন জানতে পারে জিজি আসলে লুইয়ানের ওয়াইফ, তখন জিজির ওপর অনেক বেশি খুশি হয়, কারণ প্রথমে তো জিজির সাথে তার ভালোভাবে পরিচয় হয়েছে। একটু পরে মম জিজি ডিজাইন করা ড্রেস পরে বাইরে আসে, যেটাতে ওনাকে আরও বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। তো এই ড্রেস পরার পর মম এখানে জিজি প্রশংসা করতে থাকে যে জিজি আসলে অনেক ভালো, আর ওনার তো ডিজাইন অনেক পছন্দ হয়েছে। এরপর থেকে সব ড্রেসগুলো জিজিকে দিয়ে মেক করে নেবে। যদিও মম এখনও জিজির অতীত সম্পর্কে কোনো কিছু জানে না, তো জিজি এখানে লুইয়ানের মমকে অনেক বেশি ভালো মনে করতে পেরেছে, তাই তো নিজে থেকেই সব কিছু বলে যে ওর মম মারা যাওয়ার পর থেকেই ওকে আর কেউ ভালোবাসে না। এই সব কিছু শোনার পর এখানে লুইয়ানের মম বলে, তুমি একদমই কান্না করো না, আজ থেকে আমি আর লুইয়ান আমরা দুজনেই তোমার ফ্যামিলি, আর এখন থেকে তুমি আমাকে মম বলবে। জিজি অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে যখন বেস্টির সাথে কথা বলছিল তো বেস্টিকে এইসব কিছু বলে, যেখানে বেস্টি বলে, আরে জিজি তুই তো অনেক বেশি লাকি, এত ভালোবাসা পাওয়া একজন শাশুড়ি মা পেয়েছিস। বাইরে লুইয়ান তার লয়াল ফ্রেন্ডের সাথে কথা বলছে। ফ্রেন্ড বলে, আমি যতটুকু ডিটেলস পেয়েছি এতে এইটা ক্লিয়ার বলতে পারি
যে জিজিকে এই কেসে ফাঁসানো হয়েছে। তবে এটা যেহেতু অনেক পুরনো কেস হয়েছে তাই আমার ডিটেলস বের করতে আরও একটু প্রবলেম হচ্ছে, তবে তুই চিন্তা করিস না। লুইয়ান বলে, আমার তোর উপরে পুরোপুরি বিশ্বাস রয়েছে। আর লুইয়ান কিন্তু এই সব কিছু জিজিকে না জানিয়েই করছিল। আসলে ভাবছিল যখন সব কিছু একেবারে হাতে চলে আসবে তখনই জিজিকে বলবে। পরের দিন আমরা লিনকে দেখতে পাই। লিনও কিন্তু আসলে ওই ফেমাস অ্যাক্টর হানের জন্য ড্রেস ডিজাইন করতে চায়, বাট লিন আবার এখন একটু প্রবলেমেও রয়েছে, কারণ আগে তো ও যে যে ডিজাইনগুলো কপি করতো, বাট এখন এরকমও করতে পারছে না। তার উপরে হান আবার ওর সাথে দেখাও করতে চাচ্ছে না। তাহলে কীরকম ভাবে বা হানের সাথে কাজ করবে। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, আজ হান কীরকম ড্রেস নেবে এসব কিছু বলছে জিজিকে। মানে হান তো সে ঠিকঠাক করে নিয়েছে জিজির কাছ থেকে তার কিছু ড্রেস মেকিং করে নেবে। দুজনে যখন এইসব ড্রেস বিষয় নিয়ে কথা বলছিল তখন জিলিন ও তো নক না করে ভিতরে চলে আসে। যাকে দেখার পর সাথে সাথে হান অনেকটাই রেগে যায় আর বলে, কীরকম মেয়ে রে বাবা, দিনকাল কি এসেছে যে ভিতরে নক করে না করে তুমি ভিতরে চলে আসো। আর তুমি কে? আমি তোমাকে চিনি না, তাহলে এখানে কেন এসেছো? লিন বলে, আমি আপনার ড্রেসগুলো ডিজাইন করতে চাচ্ছিলাম। আর আরও রেগে বলে, আমি তোমার থেকে কিছুতেই ড্রেস ডিজাইন করে নেব না, আমি অলরেডি অন্য কারোর সাথে ডিল করেছি, তাই তোমার এখানে কোনো দরকার নেই। লিন তখন রেগে যায় আর বলে, কে এমন হতে পারে যে কিনা আমার জায়গা নিয়েছে? তো ভিতরে এসে যখন মেয়েটির ফেস দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তো অন্য কেউ না, জিজি। এটা কিছুতেই মানতে পারছে না যে হান মতন একজন ফেমাস অ্যাক্টর জিজির কাছ থেকে ড্রেস ডিজাইন করে নেবে। এই কারণে জিজিকে বলে, তোমার তো কোনো যোগ্যতাই নেই এখানে কাজ করার। তবে জিজি এবার চুপ করে থাকে না, উল্টো এখানে লিনকে অনেক ভালোভাবে শিক্ষা দিয়ে বলে, আগে তো তুমি সবসময় আমার ডিজাইনগুলো কপি করতে, বাট এখন কি করবে? এখন আমি ফিরে এসেছি। দুই বোনের এরকম চুল ধরে মারামারি করা দেখার পর হান ভয় পেয়ে যায় আর নিজেদের লুকিয়ে পড়ে। আসলে এই দুই বোনের মারামারির ভিতরে ও কিছুতেই আসতে চাচ্ছিল না। একটু পরে যখন লিন মুক্ত হয়ে যায় তো বলে, জি আমি তোকে পরে দেখে নেব। জিজি চলে যাওয়ার পর ওরা দুজনে আবার একে অপরের সাথে কথা বলছিল। শয়তান লিন বাহির থেকে ওদের দুজনের এমনভাবে ছবি ওঠায় যা দেখে মনে হবে দুজনে অনেক বেশি ক্লোজে দাঁড়িয়ে রয়েছে। এরপরেই তো লিন ওখান থেকে রেগে চলে আসে নিজের বাড়িতে, যেখানে মমকে সবকিছুই বলে ওর সাথে আসলে এই কয়দিনে কি কি হচ্ছে। লিন এটাও বলে তার মমকে, আমি এখন এই ছবিগুলো মিডিয়াতে আপলোড করব, তাহলে সবাই তখন জিজিকে নিয়ে খারাপ মন্তব্য করবে। রাতে আমরা জিজিকে দেখতে পাই, ও তো বসে বসে এখানে অনেক বেশি ড্রিঙ্ক করছে। তখনই বাড়িতে লুইয়ান আসে, জিজিকে এরকম ভাবে ড্রিঙ্ক করতে দেখে জিজিকে বাধা দেয়। জিজিকে বলে যে তোমার ড্রিঙ্ক করা একদমই ঠিক হবে না। তবে এর আগে তো জিজি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছে, তাই এখানে কিউট কিউট আর ফানি ফানি কাণ্ড করতে শুরু করে লুইয়ানের সাথে। একবার ও লুইয়ানকে বলছিল আমার কাছে আসো, তো আরেকবার লুইয়ানকে বলে আমার কাছ থেকে দূরে থাকো। লুইয়ান তো আর কোনো কিছু শুনতেই চায় না, নিজে থেকে এবার জিজির কাছে চলে যায়। জিজি অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর লুইয়ানকে এখানে দেখার পরে বলে, মনে হয় আমাদের দুজনের হানিমুন করার সময় চলে এসেছে। লুইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে রোম্যান্স বাড়তেই থাকে। যদিও এখানে লুইয়ান ভাবছিল জিজি তো অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছে, তাহলে কি সকালে জিজি মনে করবে আমি জিজির ফায়দা উঠিয়েছি? যাই হোক, এইসব কিছু নিয়ে পরে ভাববে, এখন তো রোম্যান্স করা যাক। পরের দিন সকালে জিজিকে দেখানো হয়। বাইরে আসার পর দেখতে পায় মেয়েটি তো বাড়িতে থাকা সব অয়েনের বোতলগুলো ফেলে দিয়েছিল, যা দেখার পর অবাক হয়ে যায় আর বলে, তোমরা এগুলো কেন ফেলে দিয়েছো? জানতে পারে যে বস এমনটি করতে বলেছে, তাই তো আবার জিজি চলে যায় লুইয়ানের কাছে। লুইয়ানকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যেন ওর জন্য একটি বোতল এখানে রাখা হয়। তবে লুইয়ান একদম মানা করে দেয় যে আমি এই বাড়িতে আর কোনো অয়েনের বোতলই রাখবো না, কারণ আমি চাই না তুমি ড্রিঙ্ক করো। এরই সাথে জিজিকে বলে জিজি রাতে আসলে ড্রাঙ্ক থাকার পর কি কি করেছে, তাই আর জিজি এখানে কোনো কিছু বলতে পারে না লুইয়ানকে। এরপরে তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসে। লুইয়ান নিজে ব্রেকফাস্ট শেষ করে জিজির জন্য হ্যাংওভার স্যুপ নিয়ে আসে, তবে জিজি এটা একদমই খেতে চাচ্ছিল না, কারণ এই স্যুপগুলো অনেক বেশি তিতা হয়ে থাকে। তবে লুইয়ান ও জিজিকে তো এটা না খাইয়ে কোম্পানিতে কিছুতেই যাবে না। নিজে এখানে জিজিকে তার মুখের মাধ্যমে স্যুপগুলো খাইয়ে দেয়। জিজি তো অনেক লজ্জা পায়, এরপর নিজে বাকিটা খেয়ে ফেলে। লিওনও এরপরে ওকে মিষ্টি কিছু খেতে দেয়। এরপরে যখন জিজিকে কিস করতে নেবে তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে। জিজি অনেক বেশি লজ্জা পেয়ে চলে যায়। আসলে অ্যাসিস্ট্যান্ট এখানে তো লুইয়ানকে কিছু একটা দেখানোর জন্য এসেছিল। পরে যখন জিজি তার ফোন চেক করে তো দেখতে পায় এখন তো সোশ্যাল মিডিয়াতে ওর আর হানের পিক অনেক বেশি ভাইরাল, যেখানে সবাই তো বাজে বাজে মন্তব্য করছে। জিজি চিন্তিত হয়ে পড়ে, ওর ফ্রেন্ডের কাছে ফোন করে এই বিষয়টা বলে।
ততক্ষণও হানও এই নিউজটা দেখেছে, তাই তো ভয়ে তাড়াতাড়ি করে লুইয়ানের সাথে দেখা করতে আসে। প্রথমে লুইয়ানকে সরি বলে আর বলে, তুই আমাকে বিশ্বাস কর, আমার সাথে তোর ওয়াইফের কোনো সম্পর্ক নেই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই কারণে তোর ওয়াইফ সবসময় আমার ভাবি থাকবে, আর আমি কখনো ওকে খারাপ নজরও দেখবো না। এখানে লুইয়ান বলে, আমার তোর ওপরে আর আমার ওয়াইফের উপরে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তো রাতে আবার জি তার বেস্টির সাথে কথা বলে আর বেস্টিকে বলে তাড়াতাড়ি এই নিউজটি সরিয়ে ফেলার জন্য। লিন আর তার মম এরপরও চুপ করে থাকে না, আরও একটি নতুন প্ল্যান তৈরি করে ফেলে জিজিকে সবার সামনে অপমান করার জন্য। এরপরে আমরা বড় একটি ইভেন্ট দেখতে পাই, যেখানে কিনা হান রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাবে। তবে এখানে সবাই হানের ড্রেসের অনেক বেশি প্রশংসা করতে থাকে, আর তারা এখানে এই ড্রেসটি যে ডিজাইন করেছে তাকে দেখতে চায়। হান বলে, ঠিক আছে, আমি অবশ্যই তাকে এখানে নিয়ে আসবো, যে কিনা আমার জন্য এত সুন্দর একটি ড্রেস ডিজাইন করেছে। এমনকি সবাই তো এটাও বলছিল যে 5 বছরে আমরা এরকম সুন্দর একটি ড্রেস কোথাও দেখিনি। একটু পরে জিজি সবাই সামনে আসে, তো সবাই তো জিজিকে দেখার পর অনেক খুশি হয়, জিজির প্রশংসা করে। তবে হঠাৎ করে একজন মিডিয়ার মেয়ে এখানে জিজ্ঞাসা করে জিজিকে যে আপনি তো জেলে ছিলেন আর আপনি তো একজনকে মার্ডার করেছেন। আসলে এই মেয়েটিকে লিনি এখানে হায়ার করে নিয়ে এসেছে, যাতে করে সবাই সামনে জিজিকে অপমান করতে পারে। তবে হান তো জিজিকে এসব কিছু থেকে বাঁচানোর চেষ্টা করছিল, তবে বেশি লাভ হয় না। জিজিকে সবাই অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। তখন এখানে আসে লুইয়ান। লুইয়ান সবাইকে বলে জিজি 5 বছর আগে কোনো দোষই করেনি, আর ওই অ্যাক্সিডেন্ট অন্য কেউ করেছে। জিজি এখন পর্যন্ত কোনো মানুষকেই মার্ডার করেনি, আর এই মার্ডারটি আসলে যে করেছে আমরা তাকে খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসবো। লিন এবার একটু ভয় পেয়ে যায়, কারণ ও তো নিজের জালে উল্টো নিজেই ফেঁসে যাচ্ছে। এই কারণে মমকে এসে বলে, মম আপনি এখন শুধু আমাকে সাহায্য করতে পারেন, আমাকে সাহায্য করুন। তবে মম তো জানি না যে ওনার মেয়ে বাইরে আসলে কী সব প্যাচে লাগিয়ে বাড়িতে এসেছে। অন্যদিকে জিজির বেস্টি আর হান দুজনকে একসাথে দেখানো হয়, তারা এখানে জিজিকে নিয়ে কথা বলছিল। হান বলে, না না, জিজিকে আমি একদমই লাইক করি না, বরং আমি তো জিজিকে ভাবি মনে করি। তখন লিওনের সাথে জিজি এখানে আসে। তারা সবাই তখন এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে যে জিজিকে এখন কিভাবে তারা প্রোটেক্ট করতে পারবে। এই সময় লুইয়ানের মম নিজের শাশুড়ি মাকে নিয়ে এখানে আসে। লুইয়ানের মায়ের তো এখানে জিজিকে নিয়ে কোনো প্রবলেম নেই, তবে গ্র্যান্ড মা যখন জানতে পারে জিজি 5 বছর জেলে ছিল আর কারোকে মার্ডার করেছে, অনেকটাই রেগে যায়, জিজিকে মেনে নিতে চায় না। জিজি ওনাকে কোনো কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিজিকে বকা দিচ্ছিল। তবে এখানে গ্র্যান্ড মা যখন লুইয়ানের মমকে বকা দিতে শুরু করে যে তুমি কি আমাদের ফ্যামিলির রুলস কোনো কিছুই মনে রাখতে চাইছো না, একে কেন অ্যাকসেপ্ট করেছো। জিজি এবার একটু গ্র্যান্ড মাকে বাধা দিতে যায়, কারণ জিজি চায় না যে তার জন্য অন্য কাউকে এরকমভাবে কথা শোনানো হোক। তো গ্র্যান্ড মার কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। এরপরে মম আর লিওয়ান একসাথে কথা বলছিল, যেখানে লিওয়ান তার মমকে বোঝানোর চেষ্টা করে যে জিজি কোনো কিছুই করেনি, আপনি তো আমাকে বিশ্বাস করেন। মম এখানে লিওয়ানকে বলে যে তুই পাগল হয়েছিস, আমি কেন জিজিকে ভুল বুঝতে যাব। এরপরে জিজিকে নিজের কাছে নিয়ে এসে জিজিকে বলে, তুমি এটা একদমই মনে করো না যে বাকিদের মতন আমিও মনে করি তুমি মার্ডার করেছো। আমি জানি তুমি কোনো কিছুই করনি, তাই তুমি আমার সামনে এরকম আপসেট হয়ে থাকবে না। বাইরে আমরা গ্র্যান্ড মাকে দেখতে পাই, আসলে ওনার মাথায় ভুলভাল সব কথাগুলো স্টেপ মমে ঢুকিয়েছে। আর বাইরে আসার পর যখন গ্র্যান্ড মার কাছ থেকে জানতে চাই ভিতরে কি হয়েছে, তখন জানতে পারে যে লুইয়ানের গার্লফ্রেন্ড নয় জিজি, বরং জিজি তো লুইয়ানের ওয়াইফ। এটা শোনার পর স্টেপ মম নিজেই অনেক বেশি শকড হয়ে যায়, কারণ উনি জানতোই না জিজি আসলে লুইয়ানকে বিয়ে করেছে। এই খবর তাড়াতাড়ি করে নিজের মেয়েকে দেয়। তবে লিন এটা বিশ্বাস করতে চায় না। লিন বলে, লুইয়ানের মতন একটি ছেলে কেন জিজির মতন মেয়েকে বিয়ে করতে যাবে। আমার মনে হয় জিজি এইসব কিছু কোনো প্ল্যান তৈরি করেছে, তাই আমি ওখানে গিয়ে সব কিছু চেক করে নেব। এরপর আমরা দেখতে পাই জিজিকে আবারও তার বেস্টির সাথে ভিডিও কলে কথা বলছে। লুইয়ানের সব ভালো ভালো দিকগুলো এখানে বেস্টিকে বলছিল। বেস্টি বলে, আমি তোর জন্য অনেক সুন্দর একটি গিফট পাঠিয়েছি, আই হোপ তুই অনেক বেশি এনজয় করবি। আসলে বেস্টি তো ওর জন্য দামি একটি অয়েন পাঠিয়েছে, আর জিজু অনেকদিন পর অয়েন বাড়িতে পেয়ে ও সবগুলো অয়েন খেয়ে ফেলে। এরপর যখন লুইয়ান বাড়িতে আসে তো নিজে থেকে লুইয়ানের সাথে রোম্যান্স করতে চলে যায়। লুইয়ানও বা এই সুযোগ কেন হাতছাড়া করবে, তাই এখানে ওর সাথে কন্টিনিউ করতে থাকে। তবে লুইয়ান জানে যে জেজে একটি ভুল করেছে। লুইয়ান চায় না যে জেজে ড্রিঙ্ক করুক, জেজির এখন হেলথ একদমই ভালো না, তাহলে ও জেজেকে কেন ড্রিঙ্ক করতে দেবে। পরদিন সকালে জেজে যখন লুইয়ানকে তার পাশে এরকম ভাবে দেখে অনেক বেশি লজ্জা পেতে থাকে, আর মনে পড়ে যে ও তো নিজেই গিয়েছিল লুইয়ানের সাথে রোম্যান্স কন্টিনিউ করতে। আর এখানে লুইয়ান ওকে বলে যে তুমি কেন ড্রিঙ্ক করো, মনে থাকে না যে তুমি ড্রিঙ্ক করার পর কি কি করো। এখানে জিজিও তখন বুঝতে পারে আসলে ও ড্রিঙ্ক করা একদমই উচিত না।
যাই হোক, এরপরে রেডি হয়ে জিজি তার বেস্টির সাথে একটি মেয়ের সাথে দেখা করতে আসে। আসলে 5 বছর আগে এই মেয়েটির ব্রাদারকে মেরে ফেলার অপরাধে জিজিকে জেলে পাঠানো হয়েছে। তো মেয়েটিও এটাই মনে করে, তাই তো অনেকবারই হার্ট করার চেষ্টা করেছে জিজিকে, তবে জিজি ওর ওপরে একদমই রাগ করে না। আর আমরা ওই দিনের সত্যটা জানতে পারি, জিজির কানে যে ছেলেটি ছিল সে আসলে জিনের জুনিয়র। জি ওকে পড়াশোনার দিক থেকে অনেক বেশি সাহায্য করেছে, আর ছেলেটিও একদিন অনেক ভালো স্কলারশিপ পায়, এই কারণে অনেক খুশি হয়ে জিজিকে এইটা বলে। তখনই ফোন চলে আসে যে ওর সিস্টার বিপদে রয়েছে, কয়েকজন গুন্ডারা সিস্টারের সাথে খারাপ কিছু করতে চাচ্ছে, আর এই কারণে তাড়াতাড়ি করে যাওয়ার সময় হয়তো ওদেরকে কেউ ধাক্কা দিয়েছে, এভাবে ছেলেটি মারা যায়। তবে যে এখানে তার বেস্টিকে এইসব কথাগুলো বলতে মানা করে, যার কারণে মেয়েটি কোনো সত্যি কথাই জানতে পারে না। আর জি শুধু ওকে এইটুকুই বলে, আমি তোমার ব্রাদারকে মারিনি, খুব তাড়াতাড়ি এটা আমি প্রমাণ করব, আর তখন আমার সত্যিটা সবাই জানতে পারবে। জিজি বাইরে আসলে বেস্টি এখানে জিজিকে বলে যে তুই ওকে সত্যি কথাগুলো কেন বলে দিচ্ছিস না, যার কারণে ও তোকে বারবার ভুল বুঝছে। জিজি বলে ওকে আমি এইসব সত্যি কথা বলতে চাই না, আর এমনিতেও এইসব কিছু আমি যাকেই বলবো সে বিশ্বাস করবে না। এর থেকে ভালো আমি নিজে এখন প্রমাণ খুঁজে বের করব, তাহলে সবাই তখন আমাকে বিশ্বাস করবে। বেস্টির কাছে জিজির বলা কথাটা ঠিক মনে হয়, তাই জিজিকে বলে ঠিক আছে আমি তোকে সাপোর্ট করব। এরপরে জিজির কাছে লুইয়ানের ফোন আসে। আসলে লুইয়ান তার ফ্রেন্ডদের সাথে গেম খেলছে, ওখানে জিজিকেও আসতে বলে। একটু পরে জিজি ওই গেমের জায়গায় আসে, যেখানে জিজি তো তাদের সবার সাথে গেম অনেক বেশি এনজয় করছিল। তখন এখানে লিন তার ওই ফ্রেন্ডের সাথে আসে, যে কিনা আবার লুইয়ানকে পছন্দ করে। লিনের এখানে জিজিকে এত বেশি হ্যাপি দেখে ওর একদমই সহ্য হয় না, জেলাস ফিল হতে থাকে। আর এখানে তো ফ্রেন্ডে জানে না লুইয়ান বিয়ে করেছে। জিজি এরপর যখন ওয়াশরুমে ছিল তো ওখানে লিন আসে আবারও জিজিকে ট্রমার ভিতরে ফেলার জন্য। জিজিকে এখানে আবারও অনেক বাজে বাজে কথা বলে, যাতে করে জিজি আবারও অসুস্থ হয়ে পড়ে। তবে জিজি এবার ওর কথা একদমই পাত্তা দেয় না, বাইরে আসার সাথে সাথে লুইয়ানের সাথে ধাক্কা খেয়ে যায়, নিচে পড়ে যায়। তো লুইয়ান ওকে ওঠায়, দুজনের ভিতরে এখানে কিছু কিউট কিউট মোমেন্ট দেখানো হয়। এইসব কিছু দূরে দাঁড়িয়ে থেকে লিনের একদমই সহ্য হয় না, মানে ও বলছিল যে কিভাবে এত বেশি হ্যাপি থাকতে পারে, আমি ওর কাছ থেকে আবার সব কিছু কেড়ে নেব। পরের সিনে অনেক বড় একটি পার্টি দেখানো হয়, এখানে লিন নিজেও এসেছে আর জিজু এই পার্টিতে এসেছে। জিজি আজ যার পার্টিতে এসেছে উনি আসলে জিজির মমের মাস্টার। তবে এখানে লিনও এসেছে নিজের কিছু ডিজাইন নিয়ে ওনার সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করতে। আর উনি তো প্রথমে অনেক খুশি হয়ে যায় লিনকে দেখে, কারণ লিনের ডিজাইন অনেক ভালো লেগেছে। তবে লিন এটা নিজের ডিজাইন নয়, বরং জিজিরটাই কপি করে নিয়ে এসেছে। আর এসব কিছু যখন জিজি দেখতে পায়, এবার জিজি চুপ করে থাকে না, নিজের ডিজাইন সবার সামনে দেখায়। সবাই তো অবাক হয়ে যায়, দুজনের ডিজাইন কিরকম ভাবে সেম হতে পারে। তবে লিন বলে ওই মেয়েটি আমার ডিজাইনগুলো সব সময় কপি করে থাকে। জিজি বলে আমি নয়, বরং তুমি কপি করেছো। তবে পার্টিতে থাকা সব গেস্টরা এখানে লিনকেই সাপোর্ট করে। আসলে তারা বলে যে লিন তো রিস ফ্যামিলির মেয়ে, তার উপরে জিজি তো 5 বছর জেলে ছিল, তাহলে ও কিভাবে বা এত সুন্দর ডিজাইন করতে পারবে। তাই কেউ জিজিকে অবশ্যই বিশ্বাস করবে না, লিনের ভুলভাল কথাগুলোই সবাই বিশ্বাস করে নেয়। জিজি বলে ঠিক আছে আমি প্রমাণ দিচ্ছি, ও লিনের সাথে এখানে কম্পিটিশন করতে চায়। দুজনের ভিতরে কম্পিটিশন শুরু হয়ে যায়, দুজনে এখানে তাদের ডিজাইন করতে শুরু করে, মানে এখানে লাইভ প্রমাণ দেবে সবার সামনে। তো দেখা যায় এখানে লিন হেরে যায়, কারণ জিজি তো অনেক ভালো ডিজাইন করতে পারে, আর জিজির কাছে লিন কোনো কিছুই না। জিজির এত বেশি ট্যালেন্ট দেখে মাস্টার এখানে জিজিকে বলে তুমি একদম তোমার মমের মতন হয়েছো, আর আমি তোমার উপর অনেক ইমপ্রেস হয়েছি। দেন রেগে লিনকে বলে পার্টি থেকে চলে যেতে। জিজি অনেক খুশি হয়, কারণ আজও নিজের ট্যালেন্ট সবাই সামনে দেখাতে পেরেছে। একটু পরে আবার লিনে চলে আসে জিজির বেস্টির কাছে, কিছু ছবি দেখিয়ে বলে যে দেখো তুমি তোমার বেস্টিকে এত ভালো মনে করো, আর ও তো এখন হোটেল রুমে এসেছে অন্য কারোর সাথে এনজয় করতে, গিয়ে দেখো। অন্যদিকে আমরা জিজিকে দেখতে পাই ফোনে কারোর সাথে কথা বলেছিল, আর এখানে কিন্তু জিজিকে দেখে অনেক বেশি হ্যাপি মনে হচ্ছে। অন্যদিকে লিন ও তো জোর করে বেস্টিকে ওখানে নিয়ে আসে সব কিছু একদম নিজের চোখে দেখানোর জন্য। রুমের ভিতরে আসার পর তারা তো রুমের অবস্থা একদম 12টা দেখতে পায়। বেস্টি রেগে এখানে ব্ল্যাঙ্কেট সরিয়ে ফেলে, তো দেখতে পায় এখানে অন্য কেউ নয়, লিনের ফিওসি তার এই ফ্রেন্ডের সাথে বসে মজা করছে। আর বেস্টিও এত সুন্দর একটি সিন মিস করতে চাচ্ছিল না, তাই তো ভিডিও করতে শুরু করে দেয়। লিন অনেক রেগে যায় তার ফিওন্সির এরকম কাণ্ড দেখে। তবে ও এখন ব্রেকআপও করতে পারবে না, কারণ ফিওন্সি অনেক বেশি রিস্ক, তাহলে ওকে তো ফিওন্সির সাথেই থাকতে হবে। এখন ফিওন্সি অন্য কারোর সাথে একই পেটে যা ইচ্ছে তা করুক না কেন, ও থাকতেই হবে টাকার জন্য। পরে এই ভিডিও সেন্ড করে বেস্টি জিজির কাছে। জিজি অনেক বেশি খুশি হয়, আর আমরা জানতে পারি জিজি আগে এই সব কিছু বুঝতে পেরেছিল।
তখন এখানে লুইয়ান আসে। জেজি খুশি হয়ে লিওয়ানকে জড়িয়ে ধরে আর লিওয়ানকে বলে, তুমি জানো আমি এখন আমার রিভেঞ্জের অনেক বেশি ক্লোজে চলে এসেছি। আমি অনেক হ্যাপি যে আস্তে আস্তে ওদের সবাইকে শাস্তি দিতে পারছি। এরপরে তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে দেয়, যেখানে এদের দুজনের সম্পর্কটা এখন অনেক বেশি ভালো চলছে। অন্যদিকে লিনের ফিয়ন্সি তো তাদের সম্পর্ক পুরো 12টা বাজিয়ে দিয়েছে অন্য কারোর সাথে রোম্যান্স করে। তবে এরপর লিন তার ফিয়ন্সিকে ছেড়ে দিতে পারবে না, কারণ ওর টাকার দরকার। পরের দিনে জিজি নিজের কেস নিয়ে একটু খোঁজ খবর করতে চাচ্ছিল, তখন জানতে পারে যে লুইয়ান আগে থেকে তো এইটার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেছে আর এর পিছনে অনেক লোকজনদেরকে লাগিয়েছে। এইটা জানার পর জিজি এখানে রেগে না যেয়ে উল্টো অনেক বেশি খুশি হয়ে যায় লুইয়ানের ওপরে। বুঝতে পারে আসলে লিওন ওর অনেক বেশি কেয়ার করে। এরপরে আবার লিনকে আমরা একটি অকশনে দেখতে পাই, মানে যেখানে জিজি যাবে ওখানেই লিন আগে থেকেই চলে যায়। এখানে আবার ও জিজিকে দেখার পরে বলে যে তুমি এখানে কি করতে এসেছো, কোনো কিছু কেনার তো তোমার যোগ্যতা হবে না। তো এখানে আমরা ওর ফিয়ন্সিকেও দেখতে পাই। আর এখন তো এখানে মনে মনে বলছিল তার ফিয়ন্সি যার নাম জুন, সে বলে মনে হয় আমি ভুল করেছি, আমার তো এখন এটাই মনে হয়েছে লিনের থেকেও বেশি ট্যালেন্টেড জিজি। এরপরে ভিতরে অকশনের সিন দেখানো হয়, যেখানে অনেক সুন্দর একটি মুকুট নিয়ে আসা হয় আর এটা তো জিজির নেওয়ার অনেক ইচ্ছা। আর এইটা যখন জুন বুঝতে পারে তো ও এখানে জিজির জন্য ওটা কিনতে চাচ্ছিল, তবে এর আগে লুইয়ান ওইটা অনেক বেশি টাকা দিয়ে কিনে নেয়। এমনকি লুইয়ান এখানে নিজে থেকেই তখন নিজেদের সম্পর্কটা পাবলিক করে দেয়, এখানে সবাই সামনে বলে জিজি আসলে আমার ওয়াইফ। এই কথা শুনে জুন অনেক বেশি শকড হয়ে যায়। এবার ও রিয়েলাইজ করতে পারে আসলে অনেক বড় একটি ভুল করেছে, জিজিকে রিজেক্ট করে দিয়ে লিনের কাছে যে ভুল বুঝতে পেরে লজ্জা না পেয়ে চলে যায় জিজির কাছে, মানে জিজিকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, তুমি আবার আমার জীবনে ফিরে আসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসা দেব। আর আমি তো শুধুমাত্র তোমাকেই ভালোবেসে এসেছি সব সময়। জিজি বলে তুমি কি ভেবেছো যে তোমার মতন ছেলেকে আমি দ্বিতীয়বারের মতন চান্স দেব, যে কিনা আমি যখন বিপদে ছিলাম তখন আমাকে দেখে আমার সিস্টারের সাথে সম্পর্ক তৈরি করে। জুনকে ওখানেই রিজেক্ট করে দেয়। রাতে যে আর লুয়ানকে বাড়িতে দেখানো হয়, যেখানে আবারও ওদের দুজনের ভিতরে রোম্যান্স শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা ড্যাডকে দেখতে পাই, এবার তো লিনের ওপর অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছে। লিনকে বলে তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি, তোমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, এখন তো আমি দেখছি জিজির ভিতরে সব ট্যালেন্ট রয়েছে, আমি শুধু শুধু তোমাকে এতদিন ধরে সাপোর্ট করেছি, এখন আর আমি তোমাকে সাপোর্ট করবো না যদি তুমি নিজেকে প্রমাণ না করতে পারো। তো লিন মনে মনে বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমি জিজের জন্য আরো বড় একটি প্ল্যান তৈরি করেছি। তবে লিন নিজেই জানে না যে জেজে আস্তে আস্তে ওর বিরুদ্ধে সব প্রমাণগুলো এক করে ফেলেছে। এরপরে বড় আমরা একটি অ্যাওয়ার্ড শো দেখতে পাই, এখানে বেস্ট একজন ডিজাইনারকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো প্রথমে লিন এখানে সবার অ্যাটেনশন নিচ্ছিল, হঠাৎ করে যখন জেজেকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সবাইকে ও মিথ্যে কথা বলতে পারলেও জিজিকে মিথ্যে কথা বলতে পারবে না, কারণ জিজি জানে লিনের আসলে কোনো ট্যালেন্ট নেই। এরপরে জিজি এখানে সবার সামনে একে একে লিনের সত্যিটা তুলে ধরতে থাকে। সে জানায় যে 5 বছর আগে ওই অ্যাক্সিডেন্টের পেছনে আসলে লিনেরই হাতে ছিল, আর এতদিন ধরে লিনে যেই সব ডিজাইনের জন্য এত ভালো ডিজাইনার হতে পেরেছে ওই সব ডিজাইন অন্য কারোর, আর ও তো শুধুমাত্র কপি করে নিজের নামে জ্বালিয়ে দিয়েছে। প্রথমে আমার ডিজাইনগুলো কপি করতো, আর এরপরে যখন আমি মেন্টাল হসপিটালে ছিলাম তখন ও গরিব কিছু ডিজাইনারদের ডিজাইনগুলো কপি করতো। তারা গরিব হওয়ার কারণে লিনের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারেনি, আর লিন এইসব কিছুর ফায়দা উঠিয়েছে। এমনকি এটাও জানাই যে লিন আমাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করেছিল, এই জন্য একজন ট্রাক ড্রাইভারকে টাকা দিয়েছিল আমার অ্যাক্সিডেন্ট করাতে। আর অনেক কষ্ট করে ও তো ড্রাইভারকেও খুঁজে নিয়ে এসেছিল সবার সামনে সত্যি কথা বলার জন্য। ড্রাইভারও এবার এখানে সব সত্যি কথাগুলো বলতে শুরু করে লিনের বিরুদ্ধে, যে লিন আমাকে অনেক টাকা দিয়েছিল এরকম একটি কাজ করার জন্য। সবাই লিনের সত্যি জানার পর লিনকে অনেক বাজে কথা বলতে শুরু করে দেয়। একটু পরে পুলিশ এসে লিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে আমরা লিনকে করে দেখতে পাই, যেখানে লিনকে শাস্তি দেওয়া হয়। তো এর পরের সিনে লিনকে মেন্টাল হসপিটালে দেখানো হয়, মানে 5 বছর যে এখানে যা যা সহ্য করেছিল এখন ওই সব কিছু লিনকে সহ্য করতে হয়েছে। একদিন যে এখানে লিনের সাথে দেখা করতে আসে, লিনকে বলে তুমি আমাকে যেরকমভাবে শেষ করে দিতে চেয়েছিলে বাট তুমি এটা করতে পারোনি, সারা জীবন তুমি এখন এখানকার অত্যাচারগুলো সহ্য করবে আর বাইরে গিয়ে ভালো একটি জীবন যাপন করতে পারবে না, তবে আমি এটা করতে পারবো। দেখো আমি লিওনের সাথে ম্যারিড, তাহলে আমার লাইফ অনেক বেশি ভালো, আর তুমি এখন সারা জীবন এই কষ্ট সহ্য করবে। লিওন শুধু চিৎকার করতে থাকে। এরপরে কয়েক মাস পার হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই জিজিকে। এখন জিজি তার লাইফে অনেক বেশি এগিয়ে গিয়েছে, আর জিজি অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে। জিজিকে তারা সবাই এইসব কিছুর জন্য অভিনন্দন জানাচ্ছিল।
তখন এখানে লুইয়ান আসে। সবার সামনে আবারও হাঁটু গেড়ে একটি রিং বের করে জিজিকে প্রপোজ করে, যেটাতে জিজি অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর খুশি খুশি এখানে ইয়েস বলে। তাদের দুজনের এই সুন্দর একটি সিনের সাথে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো কমেন্ট করে বলবে, আমি রিপ্লাই করব। তাহলে আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে আরো সুন্দর একটি ড্রামার গল্প নিয়ে। বাই বাই।